পথে ভালোবাসি হাঁটতে, দূর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেখে কাছে ডাকে থাকতে সবুজ দিগন্তে, তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন। 70-এর কলকাতা, যখন বাংলা গান আটকে ছিল শুধু সিনেমার গণ্ডিতে, ঠিক তখনই কিছু তরুণ গিটার হাতে বদলে দিয়েছিল বাংলা গানের সুরের ভাষা। তারাই মহিনের ঘোড়াগুলি। গৌতম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শহরের ছাত্র আন্দোলন, ভালোবাসা আর জীবনের গল্পকে মিশিয়েছিল রক, জ্যাজ আর বাংলার লোকসুরে। তাদের গান ছিল সময়ের থেকে অনেক এগিয়ে, তাই হয়তো সেই সময় শ্রোতাদের মধ্যে তাদের গান খুব একটা জনপ্রিয় হয়ে ওঠেনি। কিন্তু আজ মহিনের ঘোড়াগুলি শুধু একটি ব্যান্ড নয়, এটি একটি আন্দোলনের শব্দ। মহিনের ঘোড়াগুলি ঘাস খায় জ্যোৎস্নায়, কার্তিকে জ্যোৎস্নার প্রান্তরে। রঞ্জন ঘোষাল হচ্ছে সাজেস্ট করে মহিনের ঘোড়াগুলি নামটা জীবনানন্দ দাশের কবিতা ঘোড়ার থেকে। তো বাবা যখন ছোটবেলায় কলেজে পড়ার সময় বেশ কিছু ইংরেজি ব্যান্ডের সাথে, মানে ইংরেজি গান করছে সেরকম ব্যান্ডের সাথে বাজা, তো সেখানে করতে করতে বাবার মনে হচ্ছিল যে এটা কেন বাংলায় হবে না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বোঝার যে দুটো ফেজ আছে। একটা হচ্ছে 70s এর ফেজ, যখন ব্যান্ডটা ছিল, দুজন নিজের ভাই ছিল, এক প্রদীপ চট্টোপাধ্যায়, বিশু চ্যাটার্জি, পরের দুই ভাই। তারা অবভিয়াসলি বাবা যখন নিজে গিটার শিখছে সেটা এসে তখন ওরা তুলছে, ওটা একটা তো ডিরেক্ট যোগাযোগ নিজেদের ভাইদের মধ্যে একটা তো থাকেই বন্ড। তারপরে তাপস দাস কি তপেশ ব্যানার্জি, এরা ছিল পাড়ার জুনিয়র্স, যাদেরকে বাবার মনে হয়েছিল শুনে যাচ্ছে এটা ইন্টারেস্টিং, এদের গানের গলা বা বেসিক ব্যাপারটা। তো বাবা ওদেরকে তখন এনে জিনিসগুলোর সাথে ইন্ট্রোডিউস করে। ইব্রাহিম মজুমদারের যে একটা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পুরো মিউজিকটাই ওনার জীবন ছিল। ইব্রাহিম কাকু ছিল হচ্ছে আমার ছোট কাকু, বিশু কাকুর বন্ধু, সেই থ্রুতে বাবারও আলাপ। এবং রঞ্জন ঘোষাল ছিল বাবাদের কাজিন। সো যার লেখা কি, যার বাবার মনে হচ্ছিল যে সে ছবি আঁকা, এই যে এই দিকগুলো, বা স্টেজে গান ইন্ট্রোডিউস করা বা ব্যান্ড মেম্বারদের ইয়ে করা, পরবর্তী গান এটা ওটা কথা বলা। আর অরুণেন্দু দাস বলে বাবার খুব প্রিয় একজন সিঙ্গার সং রাইটার ছিলেন, যিনি কোনোদিনও নিজের গান কখনো রিলিজ করেননি। আর এটা বুঝতে হবে যে মহিনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গান আর মহিনের ঘোড়াগুলি ব্যান্ড দুটো রিলেটেড হলেও দুটো এক্স্যাক্টলি এক নয়। আর ছিল রাজা ব্যানার্জি, ছিল বাবাদের দুঃসম্পর্কের ভাই। রাজা ব্যানার্জি অ্যালবামের সময় ছিলেন না, কিন্তু লাইভ শোতে পরের দিকে অনেক বাজিয়েছিলেন। এবং পরবর্তীকালে মহিনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গানের যখন অ্যালবাম বেরোয়, তাতে কিন্তু বাবার গান এই মুহূর্তেটা রাজা কাকুর গলা আছে। মহিনের 7টি ঘোড়ার সঙ্গে যুক্ত ছিল ক্রসউইন্ডস এবং গড়ের মাঠের মতো দুটি উল্লেখযোগ্য ব্যান্ড। এপার বাংলার প্রথম রক গান শোনো সুধীজন কিংবা প্রথম রক অ্যানথেম পৃথিবীটা নাকি ছোট হতে হতে, এছাড়াও যাও ছেড়ে চলের মতো বেশ কিছু অসাধারণ এবং উল্লেখযোগ্য গান গেয়েছিলেন বনি চক্রবর্তী, যিনি সেই সময় ক্রসউইন্ডসের ভোকালিস্ট ছিলেন। আগার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি। এছাড়াও ধাঁধার থেকেও জটিল তুমি, তোমায় দিলাম কিংবা বার্লে বয়সের মতো গান রেকর্ড করেছিলেন সুব্রত ঘোষ এবং জয়জিৎ লাহিড়ী, অর্থাৎ গড়ের মাঠ। স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট, ধাঁধার থেকেও জটিল তুমি। কফি ছাড়া শূন্য লাগে, ক্যাফে ক্যাফে আমার প্রিয় ক্যাফে। পরবর্তীকালে 90-এর দশকে গৌতম চট্টোপাধ্যায় মহিনের ঘোড়াগুলি সম্পাদিত বেশ কিছু গানকে শুটিং করে প্রকাশ করেন। ক্যাফে ক্যাফে আমার প্রিয়
ভেসে আসে কলকাতা কুয়াশা তুলিতে আকাশ শহর তলির ভোর মনে পড়ে। 70s-এ বাবারা যখন করেছে তখন ওদের 1 ট্র্যাক 2 ট্র্যাক রেকর্ডিং হতো, মানে এরকম মেরুন সন্ধ্যালোক বলে একটা গান আছে যেটা বাবার গলায়, সেটা হচ্ছে বাবা একজনকে দেখাচ্ছিল যে এইভাবে গানটা তুই গাইবি, পুরো গানটা তখন রেকর্ড করা হয়েছে। পড়ার পর সবাই বলছে না হবে না, তোমার এই গলাটা থাকতে হবে, মানে এটা সাউন্ডস গ্রেট। মোহিনের ঘোড়াগুলি সম্পাদিত অ্যালবামগুলো হলো, সেগুলো হয়েছিল স্টুডিও প্রেস্টো বলে একটা, কারণ আমি ওই সময় ছিলাম স্টুডিও, যেটা হচ্ছে 94 এন্ডে রেকর্ডিং হয়, যেটা হচ্ছে তখন ওই বাইপাসের ওখানে কোথায় ছিল, এবং সেটা ছিল প্রথম 16 ট্র্যাক স্টুডিও এখানে, অ্যানালগ, তখনও ডিজিটাল আসেনি। সবাইকে তালি দিতে হবে। 70-এর দশকের শেষের দিকে কখনো যাদবপুরে, কখনো প্রেসিডেন্সিতে, কিংবা শহরের ছোট বড় যে কোনো মঞ্চে মোহিনের ঘোড়াগুলি অনুষ্ঠান দেখার পরে বৃহত্তর শ্রোতাদের মধ্যে একটা কথা অবশ্যই কমন ছিল, এটা কেমন ধরনের গান। আবার অন্যদিকে রক, জ্যাজ, ফ্লেমেঙ্কো মিউজিকের সঙ্গে বাংলা লোকগীতির সংমিশ্রণে তৈরি হওয়া এই নতুন স্বাদের বাংলা গান শোনার পরে বেশ ভালো মতোই একটি আন্ডারগ্রাউন্ড ফ্যান ফলোইং তৈরি হচ্ছিল মোহিনের ঘোড়াগুলির, যারা শুধুমাত্র গানের সঙ্গে গলা মেলাতেন না, দায়িত্ব নিয়ে প্রতিটা শোয়ের টিকিট পর্যন্ত বেচতেন। তবে আরেকটা কথা দুই ধরনের শ্রোতাদের মধ্যেই কমন ছিল, সেটি হলো এমন কিছু তারা আগে কখনো দেখেননি। আচ্ছায় 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 বসে আছি ওরে আমার মাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে ছায়া ঘেরা মেঠো বাবা ওই সময় একদম প্রত্যন্ত গ্রামের কৃষকদের সাথে থাকতো গিয়ে, ঠিক আছে। সো যখন দেখি ওরা কাজ করে ওখান থেকে এসে গ্রামে বন্দরে, সো এবং সেটা সেই জীবনটা কাটিয়ে এসছে। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর পৃথিবীটা নাকি ছোট হতে যখন বাবা লেখেন তখন হচ্ছে সবে ইন্টারনেটের আগে যেটা সবচেয়ে বড় বুম ছিল আমাদের এখানে হচ্ছে স্যাটেলাইট টেলিভিশন, এই যে একটা ম্যাসিভ বুম হলো সেখান থেকেই তো ওই যেটা আজকের দিনে আরো বেশি আমার মনে হয় প্রযোজ্য, শুধু বোকা বাক্সটাই যে এটা হয়ে গেছে। সো মানে এই টেকনোলজিক্যাল বুমে যাচ্ছে, ঠিক আছে আমরা কাছে আসছি, কিন্তু এই যে আমরা কম্পার্টমেন্টালাইজড হয়ে যাচ্ছি, নিজেদের কোথাওটা আলাদা হয়ে যাচ্ছে। যতটা যাই দূরে দূরে তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে থাকি আমি ঘরে দূরে দূরে যদি সে কে ওঠে অন্য কোনো সুরে। বাবার অনেকজন অ্যাসিস্ট্যান্ট ছিল, তার মধ্যে ইনি, আর যেহেতু ছোটবেলায় ব্যান্ড মেম্বার প্লাস ভাইয়ের মতো সবসময় দেখেছে, তখন একটা সময় ছিল যে বাবা বলেছিল এই নিজের গান বানাতে এবার বসে। বাপি কাকু 3টে গান বানিয়েছিল, তার মধ্যে একটা ছিল এটা, এই কারণে পরবর্তীকালে খাবার গানে বাবা ওটা রেকর্ড করালো বাপি কাকুকে দিয়ে। সেটা ওনার গান, খুব খুব সুন্দর, একটা বিউটিফুল একটা গান। এমন হয় না আর কি, মানে যেরকম ধরুন হিন্দুদের গীতা, মুসলিমদের কুরআন, যেমন যদি বাংলা রকের কোনো ধার্মিক গ্রন্থ হতো তাহলে নিশ্চয়ই সেটা পৃথিবীটা নাকি ছোট হতেই হতো, এবং তার যদি গডফাদার হতো সেটা হতো আই গেস মোহিনী ঘোড়াগুলি বা গৌতম চট্টোপাধ্যায়। ব্যান্ড আমাদের 3 বছর ধরে, তো আমরা যখন ফার্স্ট পারফর্ম করি আমাদের ওপেনিং সঙ্গই ছিল পৃথিবীটা নাকি ছোট হতে হতো, ডিউ রেসপেক্ট টু ইচ এন্ড এভরিথিং। ওই শো স্টপার গানটা, মানে যেটা না করলে একটা শো মানে থামতে পারে না কোনো জায়গায়, সেটা হচ্ছে পৃথিবী দেখা কিছু হতে হতে, একদম এইসব গানগুলো আমাদের জন্য আমাকে বহুত ইন্সপায়ার করে আর আগামী দিনেও করতে থাকবে। তারা কিছু লেজেন্ড মাস্টারপিস তৈরি করে ফেলেছিল একসঙ্গে, তো অবভিয়াসলি মনে করে বলে আমার কাছে একটা অনেক বড় জায়গা জুড়ে রয়েছে আমার মনে। আজকে আমি যতদিন আমি জানি না কতদিন মিউজিক করতে পারবো, যতদিন করবো ততদিন মনে করে জন্য শুনবো।